নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা গল্প ভাড়াটে। তাহলে শুরু করি। গল্পের নাম ভাড়াটে। মালা নাচতে নাচতে ঘরে ঢুকে বেশ সুর করে সুবোধবাবুকে বলল, জেঠু, বাবা ভাড়া দিতে বললেন। সুবোধবাবু মুখ তুলে ওর দিকে তাকিয়ে কষ্ট করেও একটু হেসে বলেন, মা, তুমি বাবাকে বলো আমি এখনো মাইনে পাইনি। আমি তো প্রাইভেট ফার্মে চাকরি করি, প্রত্যেক মাসে 7 তারিখে মাইনে হয় না। উনি একবার নিঃশ্বাস নিয়েই বলেন, তবে 2-3 দিনের মধ্যেই মাইনে হবে। আমি মাইনে পাবার সঙ্গে সঙ্গেই তোমার বাবাকে ভাড়ার টাকা দিয়ে দেব। মালা যেমন নাচতে নাচতে এসেছিল সেই রকমই নাচতে নাচতে চলে যায়। খোকন সঙ্গে সঙ্গে ওর মাকে বলে, মেয়েটা এমন বিচ্ছিরি সুর করে ভাড়ার টাকার কথা বলে যে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কমলা দেবী একটু হেসে বলে, ও বাচ্চা মেয়ে, ওর কি দোষ? উনি একটু থেমে বলেন, ওর বাবা ওকে যা বলতে বলেন ও তাই বলে। কিন্তু অমন নাচতে নাচতে এসে অমন সুর করে কথা বলে কেন? কথাটা কি ভালোভাবে বলা যায় না? কমলা দেবী আবার হেসে বলেন, মালা কি আমাদের মতো বড় হয়েছে যে আস্তে আস্তে হাঁটাচলা করবে? ওই বয়সী ছেলেমেয়েরা এইরকমই দৌড়ে দৌড়ে চলে। বাগবাজারের এই বাড়িটা দীনেশবাবুর পৈতৃক সম্পত্তি। বাড়িটি দোতলা। একতলায় বড় বড় 2টি শোবার ঘর ছাড়াও মাঝারি সাইজের রান্নাঘর, ছোট্ট একটা স্টোর আর বাথরুম পায়খানা আছে। দোতলায় শুধু 2টি ঘর আর ছোট্ট একটা বাথরুম। তবে হ্যাঁ, 1 ফালি সরু লম্বা বারান্দা আছে। দীনেশবাবুর মা গত হয়েছেন মালা হবার বছর 1.5 আগে, আর বাবা 82 বছর বয়সে গত হলেন বছর 2 আগে। ওরা মারা যাবার পর থেকে দোতলার ঘর দুটো ফাঁকাই পড়েছিল। কলকাতা শহরে কেউই খালি ঘর ফেলে রাখতে চায় না। দীনেশবাবুও ভাবছিলেন, যদি দোতলাটা ভাড়া দিয়ে কিছু আয় বাড়ানো যায় তাহলে ভালোই হয়। কথাটা স্ত্রীকে বলতেই ছায়াদেবী বলেছেন, যারা বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করে তারা উপরে থাকবে কি করে? উপরে কি রান্নাঘর আছে? তা নেই, কিন্তু বারান্দা তো আছে। থাকবে না কেন? কিন্তু ওই 1 ফালি সরু বারান্দায় বসে যে রান্নাবান্না করবে সে রোদ্দুর বৃষ্টির হাত থেকে রেহাই পাবে কি করে? উনি মুহূর্তের জন্য থেমে বলেন, যারা সংসার ধর্ম করে তারা কি মেসে হোটেলে খেতে যাবে? দীনেশবাবু তর্ক করেননি। তিনি নিজেও এই সমস্যার কথা চিন্তা করেছেন। তবু এই আকালের বাজারে 2টো ঘর খালি ফেলে রাখতেও মন চায়নি। একে ওকে বলেছেন। 4-5 জন ভদ্রলোক বাড়ি দেখতেও এসেছেন, কিন্তু রান্নাঘর নেই বলে সবাই পিছিয়ে গেছেন। যাই হোক, শেষ পর্যন্ত বছরখানেক পর সুবোধবাবু ভাড়া নিতে রাজি হলেন। উনি স্ত্রীকে নিয়েই বাড়ি দেখতে এসেছিলেন। সুবোধবাবু ওর স্ত্রীকে বললেন, বারান্দায় রান্না করতে তোমার অসুবিধা হবে না? কমলা দেবী বললেন, অসুবিধে তো হবেই, তবে রোদ বৃষ্টির হাত থেকে রেহাই পাবার জন্য একটা ছোটোখাটো ত্রিপল ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, তা দেব, কিন্তু ভাড়া বাড়িতে তো সব সুবিধে পাওয়া যায় না। এখানে থাকলে তুমি অন্তত ডেলি প্যাসেঞ্জারি করার ঝামেলা থেকে বাঁচবে। হ্যাঁ, তা পাবো। ঘর দুটো তো বড় আছে, বারান্দায় কোনো মতে রান্না সেরে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করা যাবে। বাথরুমও বেশ ছোট। বললাম তো, ভাড়া বাড়িতে সব সুবিধে পাওয়া সম্ভব না, এর মধ্যেই সব মানিয়ে নিতে হবে। ওরা দোতলা থেকে নিচে নেমে আসতেই দীনেশবাবু জিজ্ঞাসা করেন, দাদা, কেমন লাগলো? রান্নাঘর নেই, বাথরুমও বেশ ছোট বলে আমি বিশেষ উৎসাহী না হলেও
আমার স্ত্রী বললেন অত ভাবনা চিন্তা না করে এখানেই চলে আসতে। দীনেশবাবু কমলা দেবীকে বলেন, বৌদি, বারান্দায় রান্না করতে আপনার একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ঘর দুটো তো বেশ বড় আছে। হ্যাঁ, ঘর দুটো বেশ বড়। উনি একটু থেমে বলেন, বারান্দায় রান্না করে একটা ঘরেই খাওয়া দাওয়া করতে হবে। ছায়াদেবী ওদের চা বিস্কুট দিয়ে কমলা দেবীকে বলেন, আপনাদের মতো আমাদেরও ছোট্ট সংসার। বেশি ঝড় বৃষ্টি হলে আপনি না হয় 2-1 দিন আমার রান্নাঘরই ব্যবহার করবেন। শুনে উনি খুশি হন। দীনেশবাবু বলেন, একই ছাদের তলায় দুটো ফ্যামিলিকে থাকতে হলে তো মিলেমিশে থাকতেই হবে। সুবোধবাবু সঙ্গে সঙ্গে বলেন, সে তো থাকতেই হবে। চাটা খাওয়া শেষ হতেই সুবোধবাবু টাকা কড়ি দিয়ে রসিদ পকেটে রাখতে রাখতে বললেন, তবু দয়া করে মনে রাখবেন আমি প্রাইভেট ফার্মে চাকরি করি। আপনাদের ব্যাংকের মতো আমি 1 তারিখে মাইনে পাই না, মোটামুটি 7-10 তারিখের মধ্যে মাইনে পাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দীনেশবাবু একটু হেসে বলেন, হাজার হোক আমার তো একটা চাকরি আছে, আপনি মাইনে পাবার পরই ভাড়া দেবেন। 2-4 দিন আগে পরে হলে আমার কোনো অসুবিধে হবে না। তবু উনি প্রত্যেক মাসের 7 তারিখ সন্ধ্যের পর অথবা 8 তারিখ সকালেই মেয়েকে বলবেন, মালা, জেঠুর কাছ থেকে ভাড়ার টাকাটা নিয়ে আয় তো। ব্যাস, সঙ্গে সঙ্গেই মালা লাফাতে লাফাতে দোতলায় এসে সুবোধবাবুকে বলবে, জেঠু, বাবা বাড়ি ভাড়ার টাকা চাইছেন। কোনো মাসে উনি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেন, আবার কখনো কখনো 2-1 দিন পরে দেন। তবে এই বাড়িতে 2-4 মাস কাটাবার পরই সুবোধবাবু একদিন কথায় কথায় স্ত্রীকে বললেন, দীনেশবাবু আর তার স্ত্রী বেশ ভালো মানুষ, এরা আমাদের সঙ্গে ঠিক ভাড়াটের মতো ব্যবহার করেন না। কমলা বললেন, ঠাকুরপো একটু হিসেবই আছেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে বেশ ভালো। তবে ছায়ার কোনো তুলনা হয় না, ও আমাকে ঠিক নিজের দিদির মতোই মনে করে। খোকন একটু হেসে বলে, কাকিমা আমাকে দারুণ ভালোবাসেন, কাকুকেও ভালো লাগে, কিন্তু মালা একটু বেশি আদুরে। কমলার সঙ্গে সঙ্গে বলেন, ওর মতো বয়সে তুইও যথেষ্ট আদুরে ছিলি। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, মালাকে আমার বেশ ভালো লাগে, ওর বড় মা ডাক শুনতে যে আমার কী ভালো লাগে তা বলতে পারবো না। আর যখন সুর করে বলে, জেঠু ভাড়ার টাকা দিন বলে, তখন খোকন হাসতে হাসতেই বলে, ঠাকুরপো ভাড়ার টাকা চাইতে পাঠালে ও বেচারি কি করবে? সুবোধবাবু বলেন, না না, মালা এমন কিছু খারাপভাবে কথা বলে না। ভাড়াটে হিসেবে সুবোধবাবুদের পেয়ে দীনেশবাবুরাও খুশি। দিনে দিনে দুটি পরিবারের মধ্যে হৃদ্যতা বেড়েই চলে। সুবোধবাবু এক গ্রাস মুখে দিয়েই অবাক হয়ে স্ত্রীকে বলেন, তুমি কি বাজার গিয়েছিলে? না তো। তাহলে মোচা কোথায় পেলে? কমলা একটু হেসে বলেন, ছায়া দিয়েছে। বৌমা কি রেগুলারই কিছু না কিছু দিয়ে যান? ও জানে তুমি নানা ধরনের শাক সবজি তরকারি খেতে ভালোবাসো, তাই। স্ত্রীকে কথাটা শেষ করতে না দিয়েই উনি বলেন, আমি না হয় নিরামিষ খেতে ভালোবাসি, কিন্তু পরশুদিনই বৌমার পাঠানো চিকেন খেলাম। খোকন মাছের চাইতে মাংস খেতে ভালোবাসে বলে ছায়া বেশ বড় 1 বাটি মাংস দিয়েছিল, কিন্তু ও কি অত খেতে পারে? উনি মুহূর্তের জন্য থেমে বলেন, ওর থেকে তোমাকেও একটু দিয়েছি, আমিও একটু খেয়েছি। সুবোধবাবু মোচার ঘণ্ট দিয়ে শেষ গ্রাস মুখে দিয়েই বলেন, মা মারা যাবার পরে এত ভালো মোচার ঘণ্ট খায়নি। সত্যি, ছায়ার হাতের নিরামিষ তরকারির কোনো তুলনাই হয় না। মিনিট 15 পরেই
নিচে থেকে দীনেশবাবুর চিৎকার শোনা যায়, বৌদি, বৌদি। উনি থামতে না থামতেই মালা চিৎকার করে, বড় মা। কমলার স্বামীর পাতে মাছের ঝোল দিয়েই নিচে যান। উনি ঘরে পা দিতেই দীনেশবাবু একগাল হাসি হেসে বলেন, বৌদি, আপনার হাত কি সোনা দিয়ে বাঁধানো? কৌতুক মেশানো হাসি হেসে কমলা বলেন, কেন বলুন তো? বৌদি, যা দই ইলিশ খেলাম তা এ জীবনে ভুলব না। উনি মুহূর্তের জন্য থেমে হাসতে হাসতে বলেন, আপনার হাতের দই ইলিশ খেয়েই বোধহয় দাদা আপনার প্রেমে পড়ে যান, তাই না? ছায়া সঙ্গে সঙ্গে বলেন, দাদা তোমার মতো পেটুক না। এরকম দই ইলিশ পেলে সবাই ডবল ভাত খাবে। মালা বলে, বাবা, বড়মার হাতের পায়েস খেতেও দারুণ ভালো লাগে। ইস, আর মনে করিয়ে দিস না, পায়েসের কথা মনে পড়লেই আমার জিভে জল এসে যায়। কমলা একটু চাপা হাসি হেসে বলেন, ঠাকুরপো, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? রন্ধনে সাক্ষাৎ দ্রৌপদী। তবে জেঠু, বড়মা আর খোকনদাকে পেয়ে সবচাইতে খুশি হয়েছে মালা। অঙ্ক না মিললেই ও দৌড়ে চলে যায় জেঠুর কাছে। উনি অঙ্কটা বুঝিয়ে দিলেই ও একগাল হাসি হেসে বলে, জেঠু, আপনি আমাদের অঙ্কের টিচার হলে খুব ভালো হতো। খোকন পড়ার টেবিল ছেড়ে উঠলেই মালা ওর পাশে এসে দাঁড়িয়েই বলবে, খোকনদা, এসো একটু লুডো খেলি। না না, আমি লুডো খেলবো না। কেন? তুমি তো এখনই খেতে বসছো না। লুডো খেলতে আমার ভালো লাগে না। খোকন একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি কি তোর মতো বাচ্চা যে লুডো খেলবো? ইস, তুমি যেন কত বড়। মালা এক নিঃশ্বাসে বলে, বড়মা যদি আমার সঙ্গে লুডো খেলতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি কি বড়মার চাইতেও বড়? খোকন কিছু বলার আগেই মালা ওর দুহাত ধরে টানতে টানতে বলে, প্লিজ এসো না। খোকন আর তর্ক বিতর্ক না করে ওর সঙ্গে লুডো খেলতে বসে। মুখে যাই বলুক না কেন, লুডো খেলে খোকনও বেশ আনন্দ পায়। তারপর মালা যদি হেরে যায় তাহলে খোকন হাসতে হাসতে ওর দু কান ধরে বলে, দেখলি তো আমার সঙ্গে লুডো খেলার মজা? ঠিক আছে, কাল তোমাকে ঠিক হারিয়ে দেব। এইভাবেই দিনগুলো বেশ কেটে যায়। তবে হ্যাঁ, 7 তারিখ সন্ধ্যের পর মালা ঠিক আগের মতোই লাফাতে লাফাতে এসে বলে, জেঠু, বাবা ভাড়া চাইছেন। ব্যাস, সঙ্গে সঙ্গে খোকনের মন মেজাজ বিগড়ে যায়। দেখতে দেখতে বেশ কটা বছর কেটে গেল। খোকন সেকেন্ডারির মতো হায়ার সেকেন্ডারিতেও ফার্স্ট ডিভিশনে পাশ করায় আনন্দের বন্যা বয়ে যায় সারা বাড়িতেও। দীনেশবাবু একটা সুন্দর টাইটান রিস্ট ওয়াচ ওর হাতে দিয়ে বললেন, খোকন, আজ ব্যাংকের সবাইকে তোমার কথা বলেছি। তোমার জন্য আমার প্রেস্টিজও বেড়ে গেল। খোকন ওকে প্রণাম করে বলে, কাকু, এত দামি ঘড়ি কেন কিনলেন? অযথা এতগুলো টাকা। ওকে কথাটা শেষ করতে না দিয়েই দীনেশবাবু একটু হেসে বলেন, খোকন, আমি জানি তোমার কাকিমা থেকে শুরু করে আমাদের ব্যাংকের লোকজন পর্যন্ত আমাকে কৃপণ ভাবে, কিন্তু তোমাকে এর চাইতে কম দামের ঘড়ি দিলে তো আমি শান্তি পেতাম না। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, বুঝলে খোকন, আমার মতো কেপ্পন লোকও কখনো কখনো দুহাতে টাকা খরচ না করে থাকতে পারে না। দীনেশবাবু কখনোই উপরে আসেন না, কিন্তু সেদিন উপরে এসে খোকনকে ঘড়ি দেবার পর সুবোধবাবু আর তার স্ত্রীকে বললেন, কাল তো রবিবার, কাল দুপুরে আমরা সবাই একসঙ্গে দুটো ডাল ভাত খাবো। সুবোধবাবু একটু হেসে বলেন, আমরা তো ফার্স্ট ডিভিশনে পাশ করিনি, খোকন ভালোভাবে পাশ করেছে, ওকেই খাওয়াবেন। দীনেশ মুখ ঘুরিয়ে বলেন,
বৌদি, কাল যদি আপনারা রান্না করেছেন তাহলে আপনার সঙ্গে আরই হয়ে যাবে। আপনি আর আমাকে ঠাকুরপো বলে ডাকতে পারবেন না। কমলা একটু হেসে বলেন, আপনিও আরই করতে পারবেন না, আমিও ঠাকুরপো না ডেকে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা খাবো। পরের দিন দুপুরে ডাল তরকারি দিয়ে খাওয়া শেষ হতেই পাতে চিংড়ি মাছ পড়তেই সুবোধবাবু প্রায় চিৎকার করে ওঠেন, বৌমা, এ তো হাতির সাইজের চিংড়ি। দীনেশবাবু খেতে খেতেই গম্ভীর হয়ে বললেন, ছেলে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করলে এই সাইজেরই চিংড়ি খেতে হয়। কিন্তু ছায়া বললেন, দাদা, আজ আর কিন্তু কিন্তু করবেন না, আস্তে আস্তে খেয়ে নিন। খোকন বলল, কাকিমা, আমি হাফ এবেলায় খাই, বাকি হাফ রাত্রে। মালা হাসতে হাসতে বলে, তোমার রাত্রির মাছও মা তুলে রেখেছে। সেদিন সন্ধ্যের পর মালা খোকনকে বলল, তুমি ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে আমাকে যে কি বিপদে ফেললে তা ভাবতে পারবে না। খোকন অবাক হয়ে বলে, আমি আবার তোকে কি বিপদে ফেললাম? ফেললে না? এখন আমি সেকেন্ড ডিভিশনে পাশ করলেও তো মা বাবার কাছে 1000টা কথা শুনতে হবে। খোকন একটু হেসে বলে, একটু ভালোভাবে পড়াশোনা করলে তুইও ফার্স্ট ডিভিশনে পাশ করবি। আমি কি তোমার মতো অত ভালো ছেলে যে চেষ্টা করলেই ফার্স্ট ডিভিশনে পাশ করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক পারবি। ও মুহূর্তের জন্য থেমে বলে, আমি তোকে হেল্প করব। ঠিক করবে তো? হ্যাঁ হ্যাঁ করব, কিন্তু তোকে খাটতে হবে। আমি কি বলেছি খাটবো না? খোকন ইংরেজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়। কিছুদিনের মধ্যেই মালাও ক্লাস 10-এ ওঠে। খোকন নিজের পড়াশোনার মাঝেই ওকে পড়ায়, লেখায়, নোটস দেয়। হঠাৎ মালাকে একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাসতে দেখেই খোকন জিজ্ঞেস করে, হাসছিস কেন? তোমার মুখে কচি কচি দাড়ি গোঁফ গজিয়েছে বলে বেশ সুন্দর দেখতে লাগছে। আমি কি তোর মতো মেয়ে যে দাড়ি গোঁফ হবে না? আমি কি তাই বলেছি? মালা মুহূর্তের জন্য থেমে চাপা হাসি হাসতে হাসতে বলে, বললাম তো, দেখতে খুব ভালো লাগছে। আমার রূপচর্চা বাদ দিয়ে তাড়াতাড়ি লেখাটা শেষ কর। 7 তারিখ সন্ধেবেলায় মালা যথারীতি এসে হাজির হয় সুবোধবাবুর সামনে। বলে, জেঠু, বাবা বললেন আজ কি ভাড়া দেবেন? মালা ভাড়া নিয়ে চলে যেতেই খোকন হাসতে হাসতে ওর মাকে বলে, কাকু যেমন আগে বাড়িওয়ালা, পরে আর সব কিছু। সেই রকম মালাও আগে বাড়িওয়ালার মেয়ে। তারপর ওকে কথাটা শেষ করতে না দিয়েই কমলা বেশ বিরক্ত হয়েই বলেন, আচ্ছা খোকন, মেয়েটা ভাড়া চাইতে এলেই তুই এত বিরক্ত বোধ করিস কেন বলতো? তোর কাকু ওকে বলেন বলেই ও আসে, তাছাড়া ভাড়া চাওয়া কি অন্যায়? না না, তা না, কিন্তু উনি ওর কথা কানে না তুলেই বলেন, আমরাও তো বিনা ভাড়ায় থাকতে আসিনি, আমাদেরও কর্তব্য ভাড়া দেওয়া। দিন এগিয়ে চলে, মাস ঘুরে যায়। দেখতে দেখতে আরও একটা বছর শেষ হয়। শতকরা 63 নম্বর পেয়ে মালা ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করে। ওর বাবা মা দুজনেই বললেন, স্রেফ খোকনের জন্য তুই ফার্স্ট ডিভিশন পেয়েছিস। আমি কি বলেছি খোকনদা আমাকে হেল্প করেনি? সুবোধবাবু বললেন, খোকন যত সাহায্যই করুক, মালা যদি নিজে না ভালো হতো তাহলে এই রেজাল্ট করতে পারত না। সন্ধ্যের পর খোকন বাড়ি ফিরতেই মালা ওর ঘরে গিয়ে ওকে প্রণাম করে। খোকন একটু হেসে বলে, যাক, গুরু বলে স্বীকার করলি। 2 দিন পর কমলা ওকে একটা খুব সুন্দর তাঁতের শাড়ি দেন। ওদের সবাইকে একদিন খাওয়ালেনও। পরের দিন ওই শাড়িটা পরে মালা জেঠু আর বড়মাকে প্রণাম করে খোকনের ঘরে যায়। খোকন কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকার পর বলে,
মালা, তোকে দারুণ সুন্দর লাগছে। তুই সত্যি বেশ সুন্দরী। থাক থাক, আর ন্যাকামি করতে হবে না। ও না থেমেই বলে, তোমার কাছে আমি তো কিছুই না। সময় তার আপন গতিতে এগিয়ে চলে। খোকন বিএ পরীক্ষা দেয়। মালার হায়ার সেকেন্ডারি পরীক্ষাও শেষ হয়। সুবোধবাবু ছেলেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে খোকন, এবার তো এমএ পড়বি? না। এমএ পড়বি না কেন? অর্ডিনারি এমএ পাশ করে তো কোনো লাভ নেই। যদি রিসার্চ না করি তাহলে শুধু শুধু এমএ পড়ে 2 বছর নষ্ট করি কেন? তাহলে কি করবি? চাকরির জন্য 2-3টে পরীক্ষা দেব। কোন চাকরির জন্য পরীক্ষা দেবার কথা ভেবেছিস? সুবোধবাবু সঙ্গে সঙ্গেই বলেন, আইএএস দেবি? খোকন একটু হেসে বলে, না না, অত বড় স্বপ্ন আমি দেখি না। ও একটু থেমে বলে, ভেবেছি ডব্লিউবিসিএস পরীক্ষায় বসব। দীনেশবাবু বলছিলেন, ব্যাংকের অফিসারের পরীক্ষা দিলে তুই ঠিক পাশ করবি। হাজার হাজার ভালো ভালো ছেলেমেয়ে পরীক্ষা দেবে, ভ্যাকান্সি তো লিমিটেড। আগে থেকে কি বলা যায় কে পাশ করবে বা ফেল করবে? তা ঠিক, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। সুবোধবাবু সঙ্গে সঙ্গেই বলেন, আমার মনে হয় তুই এমএ পড়তে পড়তেই এইসব পরীক্ষা দিতে পারবি। তুই এখনই চাকরি না পেলেও আমি ঠিকই সংসার চালিয়ে যাব। তুমি যে কি সুখে চাকরি করছো তা কি আমি জানি না? খোকন একবার নিঃশ্বাস নিয়েই বলে, সপ্তাহে 6 দিন 9টা থেকে 6:30 7টা পর্যন্ত পশুর মতো খাটিয়ে নিয়ে তোমার মালিক তোমাকে কি দিচ্ছেন তা কি আমি জানি না? উনি একটু হেসে বলেন, সব প্রাইভেট ফার্মেই এই রকম পরিশ্রম করতে হয়। হ্যাঁ, করতে হয় বই কি, কিন্তু যাদের উপায় নেই তারাই এই ধরনের প্রাইভেট ফার্মে চাকরি করে। সে যাই হোক, আরও 2-4 বছর চাকরি করতে আমার কোনো অসুবিধা হবে না। তুই এমএ পড়। খোকন একটু হেসে বলে, তুমি যে ভাই বোনকে লেখাপড়া শিখিয়ে বিয়ে থা দিয়েছ তারা তোমাকে ঠকিয়েছে, অপমান করেছে। তোমার অফিস তোমাকে ঠকাচ্ছে। তুমি নির্বিবাদে সব সহ্য করেছ ও করেছ। সম্ভব হলে আমি কাল থেকেই তোমার অফিস যাওয়া বন্ধ করে দিতাম। সুবোধবাবু ওর কথা শুনে হাসেন। কমলা এতক্ষণ চুপ করে সব শোনার পর স্বামীর দিকে তাকিয়ে বেশ গম্ভীর হয়েই বলেন, হাসছ কি? খোকন ঠিকই বলেছে। এবার উনি ছেলেকে বলেন, হ্যাঁ, এবার তুই চাকরির চেষ্টা কর, তোকে আর এমএ পড়তে হবে না। খোকন কিছু বইপত্তর কিনে নানা পরীক্ষা দেবার তোড়জোড় শুরু করে। তারপর একদিন বিএ পরীক্ষার ফল বেরোয়। হ্যাঁ, খোকন বেশ ভালোভাবেই পাশ করে। ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম জমা দেবার দিন 10 মধ্যেই স্টেট ব্যাংকের অফিসার হবার পরীক্ষার বিজ্ঞাপন বেরোয়। মাসখানেকের ব্যবধানে ও 2টো পরীক্ষাই দেয়। এরই মধ্যে মালা 2nd ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করে মনীন্দ্র কলেজে ভর্তি হয়। হঠাৎ একদিন খোকনের মনে হয় মালা যেন কেমন বদলে গেছে। এখনও আসা যাওয়া করে, কথাবার্তা বলে, কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাসও নেই, আন্তরিকতাও নেই। ও মনে মনেই কত কী ভাবে। হাজার হোক, বাবা এখন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, অনেক টাকা মাইনে পান। তাছাড়া ব্যবসাদারদের অ্যাডভান্স বা লোন পাইয়ে দিয়ে হয়তো তাদের কাছ থেকেও বেশ কিছু পকেটে আসে। ও তার একমাত্র মেয়ে, সুন্দরী, শিক্ষিতাও। 2 দিন পর এই বাড়ির মালিকও তো হবে। সুতরাং একটু অহংকার হওয়া তো স্বাভাবিক। অখ্যাত প্রাইভেট ফার্মের নগণ্য কেরানির ছেলের সঙ্গে বোধহয় মেলামেশা করতে ওর মর্যাদায় বাধে। তা না হলে ও এমনভাবে নিজেকে গুটিয়ে নেবে কেন? তাই তো খোকনও নিজেকে একটু গুটিয়ে নেয়, একটু দূরত্ব রেখে চলে। ও একদিন কথায় কথায় মাকে বলে, মা, তুমি কি খেয়াল করেছ মালা বেশ বদলে গেছে?
বদলে গেছে মানে? বোধহয় একটু অহংকার হয়েছে। না না, ও তো ঠিক সেই আগের মতোই আছে। খোকন একটু হেসে বলে, হাজার হোক কাকু ম্যানেজার হয়েছেন, প্রচুর মাইনে পান, কলকাতা শহরে নিজেদের দোতলা বাড়ি। আগে না বুঝলেও এখন মালা বুঝে গেছে সবই ও পাবে, সুতরাং অহংকার হওয়া খুবই স্বাভাবিক। হতে পারে, কিন্তু আমি অন্তত বুঝতে পারিনি। সেদিন বুধবার। খোকন কল্যাণী গিয়েছিল এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে। সন্ধ্যের মুখোমুখি বাড়ি ফিরতেই মালা একটু হেসে বলল, কনগ্র্যাচুলেশনস। হঠাৎ খোকন একটু হেসে বলে, কি এমন জগৎ জয় করলাম যে কংগ্র্যাচুলেট করছো? উপরে গেলেই বুঝবে। খোকন দোতলার বারান্দায় পা দিতেই কমলা একগাল হাসি হেসে ওর হাতে একটা চিঠি দিলেন। চিঠিটা পড়েই ও আনন্দে উত্তেজনায় মাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে, 3 চিয়ার্স ফর কমলা দেবী। ওর চিৎকার শুনেই নিচে থেকে ছুটে আসেন ছায়া। উনি হাসতে হাসতে বলেন, দেখো খোকন, আমি বলে দিচ্ছি তুমি WBCS পরীক্ষাও পাশ করবে। না না কাকিমা, অত সহজ না। ভাগ্যক্রমে স্টেট ব্যাংকের অফিসার হবার পরীক্ষায় পাশ করেছি বলে সব পরীক্ষাতেই পাশ করব তার কোনো মানে নেই। ও সঙ্গে সঙ্গেই বলে, মা, চিঠিটা কখন এলো? বাবাকে বোধহয় খবরটা জানাতে পারোনি? কমলা একটু হেসে বলেন, মালা তোর বাবাকেও ফোন করেছিল, কাকুকেও খবর দিয়েছে। উনি না থেমেই বলেন, এখন তো তোর কাকুর ঘরেই ফোন আছে, তাই তো মালা চিঠিটা পড়েই ওদের দুজনকে খবর দিয়ে দিল। সেদিন সুবোধবাবু বাড়িতে এসেই বললেন, বুঝলি খোকন, মালার টেলিফোন পাওয়ার পরই মিস্টার ঢনঢনিয়াকে বলে দিলাম, স্যার, আমার ছেলে স্টেট ব্যাংকের অফিসার হয়েছে, ও আর আমাকে চাকরি করতে দেবে না। অনেক দিন পর দীনেশবাবু আবার দোতলা এলেন। হাতের বিরাট হাঁড়িটা কমলা দেবীর হাতে দিয়ে বললেন, এর মধ্যে 100টা রাজভোগ আছে। খোকন খাবে 25টা, আপনারা দুজনে আর আমরা 3 জনে খাবো 25টা, বাকি 50টা আশেপাশের বাড়িতে দিয়ে আসুন। খোকন হাসতে হাসতে বলে, কাকু, আমি মোটে 25টা খাবো? ইয়েস, অনলি 25। উনি সঙ্গে সঙ্গেই কমলা দেবীকে বলেন, বৌদি, আপনার ছেলেটাকে আমাকে দিয়ে দিন, আর আমার মেয়েটাকে আপনি নিয়ে নিন। কমলা হাসতে হাসতে বলেন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তারপর খোকনের ট্রেনিং শুরু হয়, শেষ হয়। নতুন কর্মজীবন শুরু করতে ও একদিন কামরূপ এক্সপ্রেসে চড়ে চলে যায় আলিপুরদুয়ার। ঢনঢনিয়ার হুকুম তামিল করার জন্য সুবোধবাবুকে আর উদয়স্ত ক্যানিং স্ট্রিটের ওই জঘন্য পরিবেশে থাকতে হয় না। প্রত্যেক রবিবার খোকন ফোন করে। রিসিভার তুলেই মালা চিৎকার করে, বড় মা, খোকনদার টেলিফোন। তারপরই ও জিজ্ঞেস করে, কেমন আছো খোকনদা? ভালো। মেসে খেয়ে কেউ ভালো থাকতে পারে? আমাদের মেসের খাওয়া দাওয়া বেশ ভালো। তুমি বললেই আমি বিশ্বাস করব? সত্যি বলছি, ভালোই আছি। শুধু বাবা মা না, কাকু কাকিমার সঙ্গেও ও কথা বলে। দীনেশবাবু জিজ্ঞাসা করেন, তোমাকে কতদিন ওখানে থাকতে হবে? ঠিক জানি না, তবে শুনছি বছরখানেকের মধ্যেই অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, রুরাল আরবান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না ঘুরিয়ে তোমাকে ঠিক পোস্টিং দেবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এদিকে WBCS এর রেজাল্ট বেরোয়। খোকন পাশ করলেও পজিশন অনেকের নিচে। সবাই বললেন, পশ্চিম বাংলায় সরকারি অফিসার হলে পদে পদে রাজনৈতিক ঝামেলা সহ্য করতে হবে। তাছাড়া স্টেট ব্যাংকের অফিসারদের চাইতে মাইনে অনেক কম। তাই তো খোকন ইন্টারভিউ দিতেও গেল না।
2 মাস পার হতে না হতেই আলিপুর দুয়ার থেকে খোকন বদলি হলো দুর্গাপুর। ওখানে প্রায় বছরখানেক থাকার পর ওকে যেতে হলো আরামবাগ, তারপর কালিম্পং। ওখানে যাবার মাস 3 পরই খবর পেল মালা ইকোনমিক্স অনার্স নিয়ে বিএ পাশ করেছে। খোকন সঙ্গে সঙ্গে টেলিফোন করে বলে, মালা, কংগ্রাচুলেশনস, সত্যি খবরটা শুনে খুব আনন্দ হলো। আমি জানতাম তুমি খুশি হবে। মালা মুহূর্তের জন্য থেমে বলে, হাজার হোক আমি তোমার একমাত্র ছাত্রী, ছাত্রী ভালো রেজাল্ট করলে মাস্টারমশাইরও তো খুশি হবেনি। ইউ মাস্ট গেট আ রিওয়ার্ড। এবার কলকাতায় গিয়ে তোমাকে একটা ভালো উপহার দেব। বর্ষা শুরু হয়েছিল মাসখানেক আগেই, কিন্তু এবার শুরু হলো এখানে ওখানে ধস নামা। হঠাৎ একদিন ব্যাংকে এসেই খোকন খবর পেল শুধু শিলিগুড়ি যাবার রাস্তায় বন্ধ না, প্রচুর জল ঢুকে পড়ায় টেলিফোন এক্সচেঞ্জ সম্পূর্ণ অচল। খোঁজ খবর নিয়ে জানা গেল বৃষ্টি বন্ধ হবার পর অন্তত 10-12 দিন লাগবে টেলিফোন এক্সচেঞ্জ পুরোপুরি চালু করতে। 18 দিন পর খোকন কলকাতায় টেলিফোন করতেই মালা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোকনদা, বাবা নেই। খোকন চমকে উঠে বলে, সে কি? ও সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, কাকুর কি হয়েছিল, কবে? সেরিব্রাল অ্যাটাক। মালা কাঁদতে কাঁদতেই বলে যায়, ব্যাংকে কাজ করতে করতেই বাবা হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারান। ব্যাংকের লোকজন সঙ্গে সঙ্গে ওকে নার্সিংহোমে নিয়ে যায়, কিন্তু তার আগেই। মালা কথাটা শেষ করতে পারে না। খোকন আবার প্রশ্ন করে, কবে এই সর্বনাশ হলো? গত সোমবারের আগের সোমবার। ও একটু থেমে বলে, হাজার চেষ্টা করেও তোমার লাইন পাওয়া গেল না। কমলা বললেন, যদি তুই 2-1 দিনের জন্য আসতে পারিস তাহলে খুব ভালো হয়। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব। হ্যাঁ, পরের দিনই খোকন আসে, না এসে থাকতে পারে না। কাকিমা আর মালা দুজনেই ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদেন। খোকনও নিঃশব্দে চোখের জল ফেলে। দীনেশবাবুর শ্রাদ্ধ মিটে যাবার পরদিনই খোকন চলে যায়। শূন্যতা থাকলেও চোখের জল শুকিয়ে যায়। মালা এমএ পড়তে শুরু করে। খোকনও এদিক ওদিক ঘুরে বদলি হয় কলকাতার আলিপুর ব্রাঞ্চে। ছায়া একদিন কথায় কথায় কমলাকে বললেন, জানো দিদি, মেয়েটাকে নিয়ে বড়ই ঝামেলায় পড়েছি। কি আবার ঝামেলায় পড়লি? ডাক্তার নগেন চ্যাটার্জির নাম শুনেছ তো? হ্যাঁ হ্যাঁ, খুব শুনেছি। উনি আমার বড়দার বন্ধু। ছায়া একটু থেমে বলেন, ডাক্তার চ্যাটার্জির ছেলেও ডাক্তার, এমডি পাশ করেছে। বড়দা ওর সঙ্গে মালার বিয়ের কথা প্রায় পাকাপাকি করার পর মেয়ে বেঁকে বসেছে। মালা কি বলে? ও সোজাসুজি বড়দাকে বলেছে ওর বিয়ের ব্যাপারে কারুর মাথা ঘামাতে হবে না, ও পড়াশোনা শেষ করে চাকরি করবে। কমলা গম্ভীর হয়ে বলেন, মুশকিল হচ্ছে এখনকার ছেলেমেয়েরা মা বাবার ইচ্ছে মতো বিয়ে করে না। অনেকে আবার জীবনে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে চায়ও না। মালাও বোধহয় মনে মনে তাই ঠিক করেছে। কি জানি দিদি ওর কি মতলব। উনি মারা যাবার পর মেয়েটা আরও বেশি জেদি হয়েছে, কিন্তু অমন ভালো ছেলেটা হাতছাড়া করা কি ঠিক হলো? সবই বুঝি, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা সম্ভব না। এদিকে সুবোধবাবুর প্রেশার বেড়ে যাওয়ায় উনি সোজাসুজি ছেলেকে বলেছেন, খোকন, আমার শরীরটা বিশেষ সুবিধের না, তাই আর দেরি না করে এবার তোমার জন্য মেয়ে দেখতে শুরু করব। উনি একটু থেমে বলেন, আমার এক পুরনো বন্ধু একটা ভালো মেয়ের খবর দিয়েছেন। মেয়েটির বাবা প্রফেসর বারিন ঘোষ। মেয়েটি বিএসসি পাস। শুনলাম দেখতেও ভালো, স্বভাব চরিত্রও ভালো। খোকন চুপ করে থাকে। আমি রবিবার মেয়েটিকে দেখতে যাচ্ছি। যদি আমার পছন্দ হয়
তাহলে তুমি আর তোমার মা গিয়ে দেখে ফাইনাল করে এসো। রবিবার 4টে নাগাদ সুবোধবাবু বাড়ি থেকে বেরুবার পরপরই কমলা নিচে গেলেন ছায়ার সঙ্গে চা খেতে। খোকন নিজের ঘরে বসে কালিম্পংয়ের এক বন্ধুকে চিঠি লিখছিল। হঠাৎ মালা এসে হাজির। ও বিন্দুমাত্র ভূমিকা না করে অত্যন্ত গম্ভীর গম্ভীর হয়ে বলে, খোকনদা, কালই তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। খোকনের মাথায় যেন বজ্রাঘাত হয়। ও অবাক হয়ে বলে, তার মানে? আহত বাঘিনীর মতো ও খোকনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি অন্য মেয়েকে নিয়ে ঘর করবে আর আমাকে তাই সহ্য করতে হবে? এত বছর ধরে মেলামেশার পর তুমি অন্য মেয়েকে নিয়ে সুখী হবে? খোকন আনন্দে খুশিতে ঝলমল করে উঠলেও কোনো মতে হাসি চেপে বলে, কিন্তু আমরা তো কায়স্থ। অত যদি জাত বিচার করো তাহলে বামুনের মেয়ের সঙ্গে মিশেছিলে কেন? খোকন বারান্দার দিকে একটু এগিয়ে গিয়েই পাগলের মতো চিৎকার করে, মা, শিগগির এসো, কাকিমা তাড়াতাড়ি আসুন। ওরা দুজনেই পড়ি কি মরি করে ছুটে আসেন। খোকন হাসতে হাসতে বলে, মা, ঠাকুমা যে হার দিয়ে তোমাকে বরণ করেছিলেন সেই হার এক্ষুনি মালার গলায় পরিয়ে দাও, তা না হলে ও আমাকে খুন করবে। কমলা দুহাত দিয়ে মালাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, মা, তুই সত্যি সত্যি আমার কাছে থাকবি? এই কথাটা তুই আগে আমাকে বলিসনি কেন? ছায়া আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি খুশিই হতেন। খোকন হাসি চেপে বলে, মা, বাবার সল্টলেক যাতায়াতের ট্যাক্সি ভাড়াটা মালার কাছ থেকে নিয়ে নিও। মালা মুখ ঘুরিয়ে গলা চড়িয়ে বলল, দেব না, দেব না, দেব না। এতক্ষণ শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প ভাড়াটে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।